today. Thank you always for being with us. Today we are very happy that today we have our another session of dietitian update series, and today we have a very respected speaker, Ms. Mohubani Dotto ma'am. She has done her MSc from All India Institute of Hygiene and Public Health in Applied Nutrition and currently working at NSHM Knowledge Campus, Kolkata as an assistant professor in the Department of Dietetics and Nutrition. Today's topic is from ancient grains to modern plates. Very interesting topic. A science-based guide reclaiming traditional diet. Thank you, ma'am. Now over to you. Please start the session. Thank you so much. Thank you so much for the giving me these opportunities. So I'll just start my presentation. First, I will start. Before I will start, just I will the name short take to bolte chai. That is, today I will basically discuss how Indian food habits have evolved over the last 6 decades and how these changes have played a major role in the rising burden of type 2 diabetes. So this presentation basically connects our traditional dietary patterns with the modern eating practices and which is supported by the current epidemiological data. So I will also highlight how the shift from wholesome traditional foods to refined and processed diets has contributed to the diabetes epidemic. So, by combining the scientific evidence with the practical nutritional strategies, I think this talk emphasizes why reclaiming traditional dietary wisdom is essential for managing and as well as the preventing diabetes in today's lifestyle driven world. So this is my topic, from ancient grains to the modern plates, a science-based guide reclaiming the traditional diet. So first আমি যেটা এক্সপ্লেন করব দ্যাট ইজ ডিকেট ওয়াইজ ডায়েটারি ইভালুয়েশন ইন ইন্ডিয়া। আমরা প্রত্যেকেই ডায়াবেটিস নিয়ে ভীষণই অ্যাওয়্যার। এখন ডায়াবেটিস ইন্ডিয়াতে খুব হাই প্রোফাইলে আছে, খুব হাই, তার প্রিভ্যালেন্স রেট অনেক বেশি। তো আমরা একটু পেছনের দিকে যদি ভাবি, যদি আমরা একটু হিস্ট্রিতে যাই, তো সেই ওয়াইজ যদি আমরা দেখি কি আমাদের আগের ডায়েটারি প্যাটার্নস কি ছিল বা আমাদের আগের ডায়েটারি হ্যাবিটস কি ছিল, তখন কি সত্যি এত ডায়াবেটিস হতো? আগে কি এত আর্লি স্টেজে ডায়াবেটিস হতো? নিশ্চয়ই হতো। ডায়াবেটিস নিশ্চয়ই হতো, হয়তো এতটা আর্লি স্টেজে হতো না, বা তার কারণ বলতে পারি বা তার রিস্ক ফ্যাক্টরস গুলো হয়তো এইরকম হতো না যেটা এখন কারেন্টলি চলছে। তো যদি আমরা একটু হিস্ট্রিতে যাই, আমরা যদি একটু ইভ্যালুয়েশনটা দেখি, ডায়েটারি ইভ্যালুয়েশনটা ইন্ডিয়ার, ফার্স্ট আমরা দেখবো 1960 থেকে 1970s এর যে এরাটা গেছে, সেটাকে আমরা ট্র্যাডিশনাল ডায়েট এরা বলি, যে টাইমে ম্যাক্সিমাম অফ দ্য পিপল আর বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য ভেজিটেরিয়ান ডায়েট। কারণ তাদের ইকোনমিক গ্রোথ হয়তো তত ছিল না, তো তারা ম্যাক্সিমাম লোকই হয়তো ডিপেন্ড করতো ভেজিটেরিয়ান, এবং ভেজিটেরিয়ান বলতে তারা ম্যাক্সিমাম সিরিয়াল বেসড, ফ্রুটস, ভেজিটেবল বেসড ডায়েট তারা ফলো করতো। তো সেক্ষেত্রে তাদের হয়তো ডায়েট হ্যাবিটটা অনেক বেশি হেলদি হতো রাদার দ্যান আনহেলদি। নেক্সট যেটা আমরা এরা দেখবো সেটা হচ্ছে 1980s এর এরা, যেখানে ইনকাম ইনডিউস ডাইভার্সিফিকেশন হয়, মানে যে টাইমে ইনকাম গ্রোথটা অনেক বাড়তে থাকে, এবং অফকোর্স যত ইনকাম গ্রোথ বাড়বে, যত হাতে টাকা আসবে, আমরা ওটাকে কিসের উপর খরচা করবো? খাবার দাবারের উপর। এবং সেই ক্ষেত্রে আমাদের পারচেসিং ক্যাপাসিটি অনেক বাড়ে, তো সেখানে ভেজিটেরিয়ান বা প্লান্ট বেসড ফুড থেকে আমরা শিফট করে যাই অ্যানিমাল বেসড ফুডে, এবং অ্যানিমাল বেসড ফুডের সাথে সাথে আমরা ফ্যাট এর খাবারও শুরু করি, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে সিরিয়াল বেসড প্রোডাক্টসটা অনেক কমে যায়, হেলদি ডায়েটটা আস্তে আস্তে কমতে শুরু করে। নেক্সট যে এরাটা আমরা দেখবো সেটা 1990s to 2000 এর এরা। এই টাইমটায় যেটা হয়, লিবারালাইজেশন হয়, মানে ট্র্যাডিশনাল ডায়েটটা ফলো হতো 1960s ওই টাইমে, এবং আস্তে আস্তে সেটা ট্র্যাডিশনাল থেকে আমাদের ওয়েস্টার্নাইজ ডায়েট ফলো হওয়া শুরু হয়। ওয়েস্টার্নাইজ ডায়েট বলতে যেখানে আমরা আগে হোমমেড খাবার খেতাম, বাড়িতে তৈরি করা ডাল ভাত সবজি খেতাম, মাছ খেতাম, সেইটা আস্তে আস্তে আমরা প্রসেস ফুডস বা কনভেনিয়েন্স ফুডস এর দিকে চলে যায়, জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের দিকে চলে যায়। তো এই এরাটাতে কি হয়, একটা সিভিয়ার ডায়েটারি শিফট হয় বা একটা নিউট্রিশনাল ট্রানজিশন হয়, যেখানে আমাদের ডায়েটারি হ্যাবিটস বা আমাদের ফুড চয়েস অনেকটাই
চেঞ্জ হয়ে যায়, একদম ট্র্যাডিশনাল থেকে ওয়েস্টার্নাইজের দিকে যেতে শুরু করে। এবং নেক্সট ইয়ার একটা আসে, দ্যাট ইজ 2010 টু 2020, যেটা মডার্ন ডায়েটারি ট্রানজিশন টাইম, যেখানে ম্যাক্সিমাম অফ দ্য পিপল আর ডিপেন্ডেন্ট অন দ্য জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুডস, কনভেনিয়েন্স ফুডস। সেখানে হোমমেড ফুডটা হয়তো একদম চলেই গেছে, এবং ম্যাক্সিমাম পিপলদের দেখা যাচ্ছে যে অ্যানিমাল বেসড প্রোডাক্টসও খাচ্ছে, তার সঙ্গে ফ্যাটের খাবার খাচ্ছে, এবং সেই জায়গায় সবজি মানে ফ্রুটস, ভেজিটেবলস, সিরিয়াল, পালসেস খাওয়া অনেক কমিয়ে দিয়েছে। এবং নেক্সট যেটা আমরা দেখবো, দ্যাট ইজ কন্টেম্পোরারি ট্রেন্ডস, মানে এখন যে ট্রেন্ডসটা যাচ্ছে, এখন যে ট্রেন্ডসটা যাচ্ছে সেটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে 50% অফ দ্য পিপল আর ভেরি অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার হেলথ। তারা হেলথ নিয়ে ভাবছে, হয়তো কেউ পড়াশোনা করছে, সেক্ষেত্রে তারা হয়তো তাদের ডায়েটারি প্যাটার্নটা অনেক চেঞ্জ করার চেষ্টা করছে। এখন অনেকেই অনেক ধরনের ডায়েট ফলো করে, নিজেদেরকে ম্যানেজ করে, ডায়েটারি ম্যানেজমেন্ট শুরু করেছে। সেক্ষেত্রে তারা হয়তো তাদের ডায়েটারি হ্যাবিটসটা চেঞ্জ করার জন্য তারা হেলদি ডায়েট ফলো করছে, কিন্তু তার মানে এটা নয় কি তারা টোটালি প্রসেস ফুডস বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়াটা বন্ধ করে দিয়েছে। এবং যদি ডায়েটারি হ্যাবিটসটাকেও আমরা ম্যানেজ করতেও শিখে যাই, কিন্তু এখন যে স্ট্রেস লেভেল, যে অ্যাংজাইটি লেভেলটা এখন যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের ডায়েটারি প্যাটার্নটা অনেকভাবেই এফেক্ট ফেলতে পারে। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ড্রাইভার্স অফ দ্য ডায়েটারি চেঞ্জ এন্ড হেলথ ইম্প্যাক্ট। এই যে ডায়েটারি শিফটটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, যে ট্র্যাডিশনাল এরা থেকে এখন যে মডার্ন এরাটা এসছে, সেখানে যে ডায়েটারি শিফট যেগুলো হলো, সেটা আমাদের হেলথকে কিভাবে ইম্প্যাক্ট ফেললো। যত বেশি আমাদের আরবানাইজেশন হয়েছে, যত আমাদের ইকোনমিক গ্রোথ হয়েছে, যত মানে মডার্ন জিনিসকে আমরা ফলো করা শুরু করেছি, ততই কিন্তু আমাদের হেলথ আরো বেশি ডিক্রিজ করতে শুরু করেছে। যদি আমরা সেভাবে দেখি, তো এখানে আমরা চারটে ফ্যাক্টরসকে আমরা ধরবো যেগুলো আমাদের গ্লোবাল হেলথের উপর ইম্প্যাক্ট ফেলেছে। ফার্স্ট যেটা আমরা, সেটা হচ্ছে আরবানাইজেশন এন্ড বিজি লাইফস্টাইল। এখন যে হারে আমরা বিজি হয়ে গেছি, সেখানে হয়তো আমাদের নিজেদের বাড়িতে বানানো খাবার খাওয়া হয় না। উই আর টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য প্রসেস ফুডস, কনভেনিয়েন্স ফুড, যেগুলো ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে, সেগুলোর উপর ডিপেন্ড করে যাই। ম্যাক্সিমাম আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের উপর ডিপেন্ড করি। হোমমেড ফুড হয়তো আমরা কেউ বানাতেও পারি না, খেতেও পারি না। এটা একটা কজ। আনাদার ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। যত ইনকাম বাড়বে, তত আমাদের পারচেসিং ক্যাপাসিটি বাড়বে, এবং তত আমাদের এই ইজিলি অ্যাভেলেবেল ফুড অ্যাফোর্ড করা সহজ হবে। আমরা ওটার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। নেক্সট ইজ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, তত নতুন নতুন ফুড প্রসেসিং হচ্ছে, ফুড প্রিজার্ভেশন হচ্ছে, সেখানে অনেক সুগার সুইটেন বেভারেজেসকে প্রিজার্ভ করা হচ্ছে, অনেক প্রসেস ফুডস বানানো হচ্ছে, যেগুলো ইজিলি অ্যাভেলেবেল, অ্যাফোর্ডেবল সবই। নেক্সট এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। কিছু রিজিয়ন থাকে যারা হাই ইনকাম রিজিয়নে পড়ে, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক হাই, তারা হয়তো কিছুটা পোর্শন হলো ফ্রুটস, ভেজিটেবল কনজিউম করছে, কিন্তু তার মানে এটা নয় কি তারা প্রসেস ফুডস বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দিচ্ছে। নেক্সট যেটা আমরা দেখব, যে এই যে ডায়েটারি শিফটটা হলো, ডায়েটারি শিফট হওয়ার জন্য যে আমাদের হেলথের উপর ইম্প্যাক্ট ফেললো, কিরকম ডায়েটারি শিফট হওয়ার জন্য কিরকম টাইপ অফ নন কমিউনিকেবল ডিজিজ অ্যারাইজ করছে। নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ, যেটা হচ্ছে নন কমিউনিকেবল, যেগুলো আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ অর ডায়াবেটিস অর হাইপারটেনশন। তো এখানে দেখা যাচ্ছে যে হাই সোডিয়াম ইনটেক, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আর হাইপার টেনশনের উপর ইম্প্যাক্ট ফেলেছে। Intake of the low whole grains, it's leading to the risk of this cardiovascular disease, diabetes burden. Intake of processed meats, it leads to the type 2 diabetes, neoplasm. And low intake of fruits and vegetables, it causes the neoplasm and cardiovascular disease mortality. যত আমাদের হেলদি ফুড খাওয়া কমেছে, যত আমাদের আনহেলদি খাওয়া বেড়েছে, ফুড খাওয়া বেড়েছে, তত কিন্তু আমাদের ডিজিজ বা হেলথ প্রবলেম তত আমাদের বেড়েছে। তো সেটারই মধ্যে থেকে আমরা আজকে যেটা নিয়ে অ্যাওয়ারনেস করছি, সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে। তো আমাদের এখানে যতগুলো আমরা পড়লাম, সেখানে আপাতত জানা গেছে যে ডায়েটারি শিফট হওয়ার জন্য আমাদের নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে, এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট ডিজিজ ডায়াবেটিস। এখানে কিছু রিসার্চ ডকুমেন্টস আছে যেটা এটা প্রুফ করছে যে ডায়েটারি শিফটটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের টাইপ 2 ডায়াবেটিস কিন্তু ইনক্রিজ করেছে। ওকে, সো নেক্সট আমরা কিছু রিস্ক ফ্যাক্টরস দেখবো। এবার ডায়াবেটিস
হোয়াট ইজ ডায়াবেটিস আমাদের জানি। ডায়াবেটিসের কিছু রিস্ক ফ্যাক্টরস হয়, এখানে আমাদের দু রকমের হয়, একটা মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টরস, অ্যানাদার ইজ নন মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টরস। নাও হোয়াট ইজ মডিফিয়েবল, উইচ ইউ ক্যান মডিফাই, লাইক আ লাইফস্টাইল। আমরা যদি লাইফস্টাইলকে নিজেদের মডিফাই করি, আমরা যদি একটু অ্যাক্টিভ লাইফস্টাইল ফলো করি, তাহলে আমাদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক কম থাকে। নেক্সট ইজ ওয়েট অ্যান্ড ওবেসিটি ম্যানেজমেন্ট। যারা ওবেস, তারা যদি তাদের ওয়েটকে ম্যানেজ করতে পারে, তাহলে ইন ফিউচার ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বা রিস্ক অনেক কম হয়ে যায়। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, নিজেদের যদি অলওয়েজ অ্যাক্টিভ রাখি, অলওয়েজ মোবাইল রাখি, তাহলেও আমাদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক কমে। বিকজ যত আমরা নিজেদেরকে ইনঅ্যাক্টিভ রাখবো, তত আমাদের গ্লুকোজ মেটাবলিজম কম হবে। যত আমাদের গ্লুকোজ মেটাবলিজম কম হবে, তত আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়তে থাকবে। নেক্সট আমাদের ডায়েটারি হ্যাবিটস তো আছেই, খুব ইম্পর্টেন্ট। যেটা আর একটা যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ স্লিপ অ্যান্ড স্ট্রেস। Chronic stress and poor sleep patterns contribute to the metabolic dysregulation and inflammation. যত বেশি স্ট্রেস হবে, তত আমাদের হরমোনাল চেঞ্জেস হবে। আর স্লিপ প্যাটার্ন যেটা আমাদের ফলো করা উচিত, লাইক 7 to 8 আওয়ার্স ঘুমানো উচিত, সেখানে যদি আমাদের স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়, তাহলেও কিন্তু আমাদের হরমোনাল রেগুলেশন চেঞ্জ হয়ে যায়। আনাদার ইজ নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরস, যেটা আমরা মডিফাই করতে পারি না, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক। মানে যদি ফ্যামিলি হিস্ট্রিতে মা বাবার কারোর এখন যদি ডায়াবেটিস থাকে, তাহলে বাচ্চার ডায়াবেটিস হওয়ার হাই চান্স থাকে। এজ একটা ফ্যাক্টর। কিছু জেস্টেশনাল হিস্ট্রি আছে, মিনস প্রেগনেন্সি অবস্থায় যদি মা প্রেগনেন্ট হয়, তাহলে বাচ্চার হওয়ার ইন ফিউচারে হাই চান্স আছে। তো এই ফ্যাক্টর যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, বাট দেয়ার আর সাম মডিফাইয়েবল ফ্যাক্টর যেটা আমরা বেশি ফলো করি, যেটাকে আমরা চেঞ্জ চাইলে করতে পারি, এবং যদি চেঞ্জ করি, তাহলে হয়তো আমাদের ইন ফিউচার ডায়াবেটিস হওয়ার চান্স অনেক কম থাকে। ওকে, নেক্সট এবার আমরা একটুখানি ডেমোগ্রাফিক কিছু সিনারিও দেখবো, যেখানে দেখাবে যে গ্লোবাল হেলথ, মানে গ্লোবাল থেকে শুরু করে আমাদের ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলে ডায়াবেটিসের এখন প্রিভ্যালেন্স রেট কিরকম আছে, যেটা থেকে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের ডায়াবেটিসের প্রিভ্যালেন্সটা এখন কোথায় দাঁড়িয়ে আছে এবং কতটা বেড়েছে। সেখানে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ট্রেন্ডস এর মধ্যে over 800 million of adults currently live with the disease. Maximum people globally যদি আমরা দেখি 800 million of people যাদের ডায়াবেটিস আছে। আর যদি আমরা ইন্ডিয়ান স্ট্যাটাস দেখি, দেখা যাচ্ছে 11.4% পিপল যাদের ডায়াবেটিস আছে। এবং ইন্ডিয়াকে ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয় এই জন্য, কারণ ইন্ডিয়াতে ডায়াবেটিসের প্রিভ্যালেন্স রেট অনেক বেশি বাড়ছে ডিউ টু দ্য আনহেলদি লাইফস্টাইল। এবার যদি আমরা ইন স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গলে আসি, তো সেখানে দেখা যাচ্ছে যে 223 পিপল পার 1 লাখ এর মধ্যে 223 পিপলসদের ডায়াবেটিস ধরা পড়ছে। ওকে, সো যদি আমরা ডেমোগ্রাফিক সিনারিও থেকে এটা বুঝতে পারলাম কি যে ডায়াবেটিসের এখন রাইজিং পাওয়ার অনেক, ডায়াবেটিস এখন খুব বাড়ছে। তো সেটাকে আমরা চাইলেই কিন্তু ম্যানেজ করতে পারি, সেটাকে আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি, বাট এটা টোটালি ডিপেন্ড করছে আমাদের লাইফস্টাইলের ওপর, আমাদের অ্যাওয়ারনেসের ওপর। কিন্তু তার আগে আমাদের জানতে হবে কি কিভাবে করা যেতে পারে, হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার। ফার্স্ট উই নিড টু নো দ্য ডায়াবেটিস স্টেজ। ডায়াবেটিস বলতে যে শুধু ব্লাড সুগার লেভেল মোর দ্যান 100 to 125 এর মধ্যে আছে, বা আমাদের ডায়াবেটিসটা যদি 200 প্লাস হয়ে যাচ্ছে তাহলেই ডায়াবেটিস, আর তার কম হয়ে গেলে সেটাকে ডায়াবেটিস আমরা বলবো না, এরকমটা নয়। তো ডায়াবেটিসের কিছু স্টেজেস হয়, যেরকম যদি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল মোটামুটি 100 লেস দ্যান 100 mg/dl হয়, তো ওকে। যদি সেইটাই, যেটা আমরা টেস্ট করি নর্মালি ফাস্টিং অ্যান্ড পিপি, সেই ফাস্টিং গ্লুকোজ লেভেলটা যদি 100 to 125 mg/dl থাকে, তখন আমরা তাকে প্রি ডায়াবেটিক বলবো, ডায়াবেটিসের আগের স্টেজ। যে টাইমে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি বা আমাদের ডায়াবেটিস আমরা ম্যানেজ করতে পারি, তাহলে হয়তো ডায়াবেটিস নাও হতে পারে।
Another is a diabetes, যেটা একদম ডায়াবেটিস স্টেজ, যেখানে আমাদের ফাস্টিং লেভেল থাকে মোর দ্যান 126 mg per dl, pp level থাকে 200 more than 200 mg per dl, and another test that is HbA1c, যেটা রেঞ্জ হয় 6.5% থেকে বেশি। যদি বেশি হয় তাহলে আমরা তাকে ডায়াবেটিক বলবো। এবার হোয়াট ইজ HbA1c সেটা আমরা একটু পরে দেখব। এবার কিছু আমরা সিমটমস দেখব, সাইন্স এন্ড সিমটমস যেগুলো ডায়াবেটিসে হয়ে থাকে, যেগুলো আমরা নর্মালি জানি যে ডায়াবেটিসে যেসব টাইপ অফ সিমটমস দেখা যায়, যার মধ্যে পলিডিপসিয়া, পলিইউরিয়া, পলিফ্যাজিয়া। পলিডিপসিয়া মানে এক্সেসিভ থার্স্ট, পলিইউরিয়া ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, অ্যান্ড পলিফ্যাজিয়া এক্সট্রিম হাঙ্গার। যেগুলো আমরা নর্মালি জানি যে এই টাইপ অফ সিমটমস যদি হয় তাহলে ডায়াবেটিস হওয়ার চান্স আছে। তো এইরকম সিমটমস আমরা দেখতে পেলে ডক্টরের কাছে যাই, এন্ড ডক্টর বলে যে হ্যাঁ টেস্ট করো, টেস্ট করা ধরা পড়ে ডায়াবেটিস, আর না যদি না হয় তো না। কিন্তু এই টেস্ট, এই সমস্ত সিমটমস ছাড়াও অনেক এমন সিমটমস আছে যেগুলোকে আমরা নেগলেক্ট করি, যেগুলো আমরা দেখি না, ভাবি না যে এইটা এই সিমটমস থেকেও বা এই সাইন্স থেকেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। এবং যে এই সাইন এন্ড সিমটমসকে আমরা নেগলেক্ট করার জন্য পরে যখন আমাদের ধরা পড়ে ডায়াবেটিসটা, সেখানে অনেক হাই রেঞ্জ হয়ে যায়, হয়তো 200+ তার ডায়াবেটিস ধরা পড়লো, এরকমও হতে পারে। তো সেই সমস্ত অ্যাবস্ট্রাক্ট কি সাইন্স আছে, লেটস সি। First is a dermatological and physical warning. See, first check your neck. There is a dark velvety patches on skin folds and early signs of insulin resistance. Another is heel time matters. Slow healing cuts, bruises are a major red flag for the rising glucose. Another is listen to your skin. New skin tags or unexplained itchiness can signal the high sugar levels, and the velvet warning, darkening skin under the arms or on the necks, is an urgent call for testing. এই সমস্ত সাইন্স গুলো হলো ডার্মাটোলজিক্যাল এন্ড ফিজিক্যাল ওয়ার্নিংস। আনাদার ইজ আ ডেইলি হ্যাবিট এন্ড এনার্জি ওয়ারিং, দে অলওয়েজ থার্স্টি, অলওয়েজ টায়ার্ড, midnight wake ups, frequent nighttime bathroom trips may mean your kidneys are flushing excess sugar, then foggy brain, heavy brain, ভুলে যাওয়া, কনফিউজ হয়ে যাওয়া, this is another symptoms or signs যেটা প্রি ডায়াবেটিক স্টেজে বা ডায়াবেটিস হওয়ার আগে এটা দেখা যায়। হাঙ্গার দ্যাট ওন কোয়াইট, সবসময় খিদে পাওয়া, কিছু খাওয়ার পরেও মনে হচ্ছে খিদে পাচ্ছে, দিস ইজ আনাদার সাইন। অ্যান্ড ভিশন অ্যান্ড সেন্সেশন ওয়ার্নিং, যেটা আমাদের অনেক সময় কি হয়, সেন্সেশন আসে না বা আমাদের চোখে দেখতে অসুবিধা হয়, এই টাইপ অফ সাইনও কিন্তু ডায়াবেটিসে হয়, যেগুলোকে আমরা অনেক সময় নেগলেক্ট করি। এবার যেগুলো আমরা ডায়াবেটিসের আগে যে সাইন্স এন্ড সিমটমস গুলো হবে, যেটা দেখে আমরা হয়তো বুঝতে পারবো কি হ্যাঁ আমাদের ডায়াবেটিস হতে পারে, তো আমরা ডক্টরের কাছে যাব, টেস্ট করাবো। এবং ডায়াবেটিস হওয়ার পরে যদি আমরা সেটাকে কন্ট্রোল না করি, আনকন্ট্রোল থাকে, তাহলে ইন ফিউচার কি টাইপ অফ কমপ্লিকেশন আসতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিস বেসিক্যালি আমাদের আইকে এফেক্ট করে, নার্ভকে এফেক্ট করে, এন্ড কিডনিকে এফেক্ট করে, এই তিনটে জিনিসকে আগে এফেক্ট করে ডায়াবেটিস। তো আমাদেরকে ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল না করি, ফিউচারে আমাদের চোখ, কিডনি এবং নার্ভ এই তিনটেই কিন্তু খারাপ হতে পারে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ব্লাড প্যারামিটার্স দেখবো, যে ব্লাড প্যারামিটার্স গুলো দেখে আমরা ডায়াবেটিসকে মেজার করব। ফার্স্ট যেটা আছে দ্যাট ইজ HbA1c, যার নর্মাল রেঞ্জ ইজ লেস দেন 5.7%, প্রি ডায়াবেটিস রেঞ্জ ইজ 5.7 to 6.4%, and diabetes range is more than 6.5%. Another is a fasting plasma glucose. The normal range is less than 100 mg per dl. Pre-diabetes is 100 to 120 mg per dl, and diabetes range is more than 126 mg per dl. Then oral glucose tolerance, that is normal range is less than 140 mg per dl. Pre-diabetes is 140 to 199 mg per dl, and diabetes range is less than 200, more than 200 mg per dl. And last is a random plasma glucose. Then there is no normal and pre-diabetes range, যেখানে শুধুই ডায়াবেটিস রেঞ্জ আছে, that is more than 200 mg per dl. ওকে, নেক্সট আমরা দেখব HbA1c। নর্মালি আমরা ডায়াবেটিস টেস্ট বলতে শুধু ফাস্টিং এন্ড গ্লুকোজ, ফাস্টিং এন্ড পিপি জানি, যেটা দেখে আমরা বুঝতে পারি হ্যাঁ ডায়াবেটিস আছে না নেই। বাট দেয়ার আর আনাদার ইম্পর্টেন্ট টেস্ট দ্যাট ইজ HbA1c, যেখানে বলছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্য হু, and the International Diabetes Federation recognize the HbA1c as a cornerstone for the diagnosing and managing the diabetes due to its ability to provide a long-term view of glycemic control.
Unlike daily glucose checks, HbA1c reflects the average blood sugar levels over the preceding 2 to 3 months, making it highly reliable predictor of a chronic complication. নর্মালি যখন আমাদের এই কিছু সাইন সিমটমস দেখে আমরা ডক্টরের কাছে যাই, দেন আমরা ডায়াবেটিসের জন্য বলা যখন আমাদের টেস্ট দেয়, ফার্স্টিং হলো বা পিপি হলো, সেটা টেস্ট করার পর অনেক সময় কিন্তু হতে পারে যেখানে আসলো না রেঞ্জের মধ্যে, যে রেঞ্জের মধ্যে আমরা বলতে পারি যে ডায়াবেটিস, সেই রেঞ্জে আসেনি, নর্মাল রেঞ্জে এসছে বা তার থেকে কম রেঞ্জে এসছে। তো সেখানে আমরা তখন ডক্টর বা আমরা কি ভাববো যে হ্যাঁ তার মানে ডায়াবেটিস নেই। বাট যদি আমরা HbA1c টেস্ট করাই, যেটা অ্যাটলিস্ট আগের 3 মাসের ব্লাড সুগারের রেঞ্জ বলবে, 3 মাসের ব্লাড সুগারের প্যারামিটার্সটা বলবে, সেটা দেখে ধরা পড়তে পারে অনেক সময় বা পরেও যে ডায়াবেটিস আছে না নেই, আর ডায়াবেটিসে আছে না প্রি ডায়াবেটিক স্টেজে আছে, যেটা আমরা হয়তো ফাস্টিং বা পিপি দেখে অতটা সবসময় বুঝতে পারি না, যেটা HbA1c দেখে কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে HbA1c খুবই ইম্পর্টেন্ট একটা ডায়াবেটিসের টেস্ট, যেটা আমার মনে হয় করানো উচিত, যেটা থেকে আমরা 3 মাসের ব্লাড সুগারের রেঞ্জটা ধরতে পারি। দিস ইজ দ্য HbA1c ভ্যালু, যেখানে বিলো 5.7% নো ডায়াবেটিস, 5.7 to 6.4% is pre-diabetes, and from 6.5% is diabetic. এবার আমাদের মেইন যে ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ এ প্রিভেন্টিভ মেজার, যে আমাদের ডায়াবেটিস যদি হয় আর প্রি ডায়াবেটিক স্টেজেও যদি আমরা থাকি, তো আমাদের কি টাইপ অফ প্রিভেনশন নেওয়া উচিত, যেখানে আমরা 3টে প্রিভেন্টিভ মেজার ব্যাপারে বলতে পারি। ফার্স্ট, আমাদের হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। নেক্সট, আমাদের ডায়েটারি হ্যাবিটস ঠিকঠাক রাখতে হবে। অ্যান্ড থার্ড ইজ আ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। আমি হয়তো ডায়েটারি ম্যানেজ করছি, আমি ডায়েট ফলো করছি, ডায়েট যেভাবে বলা হয়েছে, ডক্টর যেভাবে বলেছে, ডায়েটিশিয়ান যেভাবে বলেছে, আমরা হয়তো সেভাবেই খাওয়া দাওয়া করছি, বাট তারপরেও আমাদের আনকন্ট্রোল ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস প্রপারলি থাকছে না, মানে যতটা আমরা ভেবেছি যে ব্লাড সুগার লেভেল কমবে, ততটা হয়তো কমছে না, কারণ আমরা সারাদিন শুয়ে বসে আছি, সিডেন্টারি লাইফস্টাইল ফলো করছি। তো আমাদের শুধু ডায়েট চেঞ্জ করলেই হবে এমনটা নয়, আমাদের ফিজিক্যালিও অ্যাক্টিভ থাকতে হবে। তো তারই মধ্যে আমরা যেটা আমাদের মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটস। ফুড হ্যাবিটসটা এখানে বলছে, recent research from the 2024 and 2025, including the American Diabetes Association Standards of Care and the European Association for the Study of Diabetes guidelines, emphasizes a shift from one size fits all approach to personalized nutrition. The focus is on nutrient dense, minimally processed foods, high fiber intake, and sequencing of food consumptions to minimize the postprandial glucose spikes. তো আমাদের ফুড হ্যাবিটটা এখন রিসেন্ট রিসার্চে যেটা বলছে, যে ফুড হ্যাবিটটা ডায়াবেটিস মানে সবাই ভাবে যে আজ সব খাওয়াই বন্ধ, এটা একদমই নয়। ডায়াবেটিস মানে সব খাওয়া বন্ধ না, আমাদেরকে ফুড চয়েস করতে হবে যে আমরা কি খাবো কি খাবো না। সেই জন্য রিসেন্ট রিসার্চে এটা আইডেন্টিফাই করেছে বা এটা বলা হয়েছে, অলওয়েজ উই শুড ইনটেক আ হাই ফাইবার ডায়েট, লো গ্লাইসেমিক ইন্ডেক্সড ফুডস as the gold standard for the stabilizing blood sugar and improving the insulin sensitivity. আমরা যদি আমাদের ব্লাড গ্লুকোজকে কন্ট্রোলে আনতে চাই, তাহলে আমাদের সবসময় হাই ফাইবার ডায়েট খেতে হবে এবং লো গ্লাইসেমিক ফুড খেতে হবে। না হোয়াট ইজ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড খেতে হবে না, হোয়াট ইজ গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা আমরা পরে ডিসকাস করছি। তার আগে আমি বলে দিই যে নর্মালি যে ফুডগুলো অ্যালাউড থাকে ডায়াবেটিস ম্যানেজমেন্টে, দ্যাট ইজ minimally processed carbohydrates, like whole grains, legumes, non-starchy vegetables, high fiber goal, a minimum like of 14 gram of fiber per 1000 kilocalorie is recommended to slow the glucose absorption. Then healthy fats like monounsaturated and polyunsaturated fats, lean proteins like a protein fish, poultry, fish, eggs, and plant-based proteins like a tofu or a legumes. হাইড্রেশন অলওয়েজ আমাদের মানে জল খেয়ে করাটাই বেটার। অনেকেই হাইড্রেশন কিছু সুগারি ড্রিঙ্ক খেয়ে নিল, কিছু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিল, ওটা দিয়ে আমরা নিজেদের হাইড্রেট করছি, ওটার থেকে বেটার কি আমরা যদি শুধু জল খাই। And there are some foods which should be restricted, like refined carbohydrates, like white foods such as white bread, white rice, white pasta, puffed rice cereal. Then sugar sweetened beverages, soda, energy drinks, and even fruit juices, which should be replaced with the water to manage the glycemia.
and added sugar and ultra processed foods like sweets, cakes, biscuits, self stable snacks that contain a hidden sugar and trans fat, saturated and trans fat, high fat dairy, processed meats, and tropical oils like a palm or coconut oil. And sodium daily intake should be limited to less than 2300 mg to manage the associated cardiovascular risk. বিকজ ডায়াবেটিসটা যদি লং টার্মে থাকে এবং আনকন্ট্রোল থাকে, সেখানে আমাদের লং টার্ম ডায়াবেটিস থাকার জন্য, আনকন্ট্রোল থাকার জন্য কিন্তু আমাদের আদার্স ডিজিজও আসে, আদার্স নন কমিউনিকেবল ডিজিজ লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ আসতে পারে, হাইপারটেনশন আসতে পারে, হাইপারথাইরয়েডিজম আসতে পারে। এই টাইপ অফ নন কমিউনিকেবল ডিজিজও কিন্তু অ্যারাইজ করতে পারে যদি লং টার্মে আমরা আনকন্ট্রোল ডায়াবেটিস রাখি। তো সেখানে আমাদের সোডিয়াম ইনটেকটাকেও আমাদের কন্ট্রোল করা উচিত। ওকে, এখানে আরেকটা আমরা দেখবো যে কিছু অ্যাডভান্স ডায়েটারি স্ট্র্যাটেজিস, যেরকম সবাই এটাই ভাবে যে ডায়াবেটিস মানেই হচ্ছে খাওয়া বন্ধ করে দেওয়া, সব খাওয়ার ডায়েটিশিয়ান বন্ধ করে দেয়, কিন্তু এরকমটা নয়, যেটা আমি আগেও বললাম এরকমটা একদমই নয়। রিসেন্ট স্টাডিজ ইন্ট্রোডিউস আ স্পেসিফিক বিহেভিয়ারাল টেকনিক্স that improve the glycemic outcomes without necessarily changing what is eaten but how it is eaten. আমরা কিভাবে খাচ্ছি সেটা আমাদের দেখা উচিত, নাকি কি খাচ্ছি। আমরা যদি ফুড চয়েসটাকে ঠিক করি তাহলে কিন্তু আমাদের কোনো ফুডই সেভাবে বাদ হবে না, যদি আমরা দেখিনি কি কি আমাদের খাওয়া উচিত এবং কিভাবে আমাদের খাওয়া উচিত। নাও নেক্সট ইজ হোয়াট ইজ জিআই ফুড। জিআই ফুড মিন্স গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটা আমরা আগে পড়লাম কি আমাদের ফুড হ্যাবিটস এর মধ্যে বলা হচ্ছে হাই ফাইবার ফুড ইনটেক করতে এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড ইনটেক করতে। আমাদের এটা আগে জানতে হবে হোয়াট ইজ গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে এটা একটা ফিজিওলজিক্যাল র্যাঙ্কিং সিস্টেম that measure how rapidly a carbohydrate containing food raises the blood glucose level after the consumption. আমরা যে ফুডটা খাচ্ছি, ফুডটা খাওয়ার পর আমাদের বডিতে গিয়ে যখন সেটা ডাইজেশন হয় এন্ড দেন অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হওয়ার পর ব্লাডের মধ্যে যখন গ্লুকোজটা এনার্জিতে কনভার্ট কত তাড়াতাড়ি হচ্ছে, সেই যে টাইম পিরিয়ডটা এবং কোন ফুড আমাদের ব্লাডে গিয়ে গ্লুকোজে কনভার্সন তাড়াতাড়ি হচ্ছে এবং কোন ফুড একটু পরে কনভার্সন হচ্ছে, সেইটা মেজার করে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। কিছু ফুড হয়তো খাওয়ার পরে আমাদের বডিতে খুব জলদি গ্লুকোজ স্পাইক হয়, আবার কিছু ফুড হয়তো আমাদের অনেক লেটে স্পাইক হয়, যার ডাইজেশন টাইমটা অনেক বেশি, লাইক ফাইবারের ডাইজেশন টাইমটা হয়তো অনেক বেশি, ফাইবারের ডাইজেশন টাইম অনেক বেশি, সেই জন্য সেক্ষেত্রে আমাদের গ্লাইসেমিক ফাইবারটা খেলে আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ অত তাড়াতাড়ি স্পাইক করে না। কিন্তু যদি আমরা ডাইরেক্ট সুগার ইনটেক করি, যেটা আমাদের ব্লাডে কে খুব জলদি সুগারকে স্পাইক করে দেয় বা গ্লুকোজকে স্পাইক করে দেয়, সেটা কিন্তু আমাদের জন্য খারাপ। তো সেই সমস্ত জিনিসকে মেজার করে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। তো যখন আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স জানবো তার সঙ্গে সঙ্গে আমাদের গ্লাইসেমিক লোড এই টার্মটাও আসবে। না হোয়াট ইজ গ্লাইসেমিক লোড? Glycemic index is the identifies which foods cause rapid spikes, and glycemic load basically predicts the total blood sugar impact of an actual meal. This is glycemic load. এখানে কিছু রিসার্চ আমার ডকুমেন্ট দেওয়া আছে যেখানে এটা বলা হয়েছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স যে ফুড যেটা যদি আমরা ফলো করি বা দেখি, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ওয়ালা ফুড যদি আমরা কনজিউম করি তাহলে আমাদের ডায়াবেটিস অনেক বেশি কন্ট্রোল থাকছে। এবার আমরা গ্লাইসেমিক লোড এন্ড গ্লাইসেমিক ইন্ডেক্সে ক্লাসিফাই করেছি তাদের থ্রেশহোল্ড ওয়াইজ। ক্লাসিফাই করেছে বেসিক্যালি দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, দ্যাট ইজ ISO, which is established ISO 2664 to 2010, which specifies the standardized method for determining the glycemic index of foods in human subjects according to the international tables of glycemic index and glycemic load values, which utilize these ISO standardized methods. Foods are categorized based on their blood glucose impact. তো আমরা গ্লাইসেমিক লোড আর গ্লাইসেমিক ইন্ডেক্স কে ক্যাটাগরাইজ করেছে ISO, যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বলছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স লাইক less than 55, medium glycemic index is 56 to 69, and high glycemic is more than 70, and glycemic load, low glycemic load is less than 10, medium glycemic load is 11 to 19,
and high glycemic load is more than 20. এবার আমরা দেখবো, এখন আমরা জানবো কি করে কোন ফুডে গ্লাইসেমিক লোড বেশি, কোন ফুডে গ্লাইসেমিক লোড কম। সেটার জন্য আমাদের এখানে আইএসও একটা টেবিল দিয়েছে, যেখানে যে যে ফুডে আমাদের গ্লাইসেমিক লোড কম আছে সেগুলো বলা আছে, যে যে ফুডে আমাদের গ্লাইসেমিক লোড মিডিয়াম আছে সেটাও বলা আছে, এবং যেসব ফুডে আমাদের গ্লাইসেমিক লোড গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি আছে সেটাও বলা আছে। So these foods are highly recommended for daily diabetes management due to their slow absorption rates, like lentils, which are boiled. Their glycemic index is 32 and glycemic load per serving is 5. Apples, barley, chickpeas, milk, যাদের লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লো গ্লাইসেমিক লোড। এবার এখানে কিছু ফুডস আছে যাদের মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এন্ড মিডিয়াম গ্লাইসেমিক লোড, লাইক ব্রাউন রাইস, সুইট পটাটো, হানি, ওট ব্র্যান। Another is high glycemic index or high glycemic load foods, যেগুলো একদমই রেস্ট্রিক্টেড, সেটা হচ্ছে হোয়াইট ব্রেড, রাসেট পটাটো, কর্নফ্লেক্স, জ্যাসমিন রাইস, ওয়াটারমেলন এক্সেট্রা। সো আমাদের এটা বোঝা গেল যে আমরা ডায়াবেটিস ম্যানেজ করতে গেলে ফুড হ্যাবিটসটা যখন আমরা চেঞ্জ করছি, আমরা যখন আমাদের ডায়েটটাকে মডিফাই করছি, আমরা যখন আমাদের ফুড চয়েস করছি, তখন আমাদের ফুড চয়েস করতে গেলে এটা দেখতে হবে কি আমরা কি ফুড নিচ্ছি। এমন নয় কি আমরা রাইস ইনটেক করতে পারবো না, বাট কোন রাইসটা ইনটেক করতে পারবো সেটা আমরা যদি দেখি তাহলে আমার জন্য এটা ইজি হয়ে যাবে ডায়েটটাকে মডিফাই করতে। যেরকম আমরা এখন রিসেন্ট যেটা আমাদের ভীষণ আসে, দ্যাট ইজ মিলেটস নিয়ে এখন অনেক বেশি কাজ হয়। তো আমরা যদি রাইসের জায়গায় বা সিরিয়ালসে যদি আমরা মিলেটসটাকে রিপ্লেস করতে পারি তাহলে আমাদের ডায়াবেটিসটা অনেক বেশি ম্যানেজ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে মিলেটসটা কিভাবে ডায়াবেটিসকে ম্যানেজ করছে। So millets often called the nutri-cereals. It's play a critical role in diabetes management due to their low to moderate glycemic index, high dietary fiber and rich polyphenol content. Recent meta-analysis indicate that the replacing the traditional staple like white rice or a refined wheat with a millets can reduce the fasting glucose by 12 to 15% and significantly lower the HbA1c levels in both diabetic and pre-diabetic individuals. So this is the glycemic profile of common millets. Now there is a biological mechanism of action. So firstly, millets manage the diabetes through the several physiological pathways beyond just being a slow cause. So first, enzyme inhibition, polyphenols and dietary fiber in millets inhibit the alpha amylase and alpha glucosidase enzyme responsible for breaking down the carbohydrates into a sugar. তো আমরা যে মিলেটসটা বলছি, যে আমরা বলছি হোয়াইট রাইসের জায়গায় যদি আমরা মিলেট দিয়ে রিপ্লেস করি, কেন বলছি? বিকজ মিলেটস অনেক বেশি স্লো কার্বকে স্লো কার্ব অ্যাবজর্ব হয়, এবং নট অনলি দ্যাট, এখানে কিছু অ্যান্টিঅক্সিডেন্টও প্রেজেন্ট থাকছে, যেটা আমাদের দেখো মানে পলিফেনলস অ্যান্ড ডায়েটারি ফাইবার, যেটার অনেক বেশি, যেটা কি করছে যে ইনহিবিট করে দিচ্ছে আলফা অ্যামাইলেজ এন্ড আলফা গ্লুকোসাইডেস কে, which enzyme basically responsible for breaking down the carbohydrates into sugar. Then starch structure, millets contain a high levels of resistant starch. যেটা আমাদের অনেক বেশি মানে ডায়াবেটিস ম্যানেজমেন্টে খাওয়া উচিত, and slowly digestible starch which prevent the postprandial insulin exertion. Now যদি আমরা রেজিস্ট্যান্ট স্টার্চ ফুড ইনটেক করি, সেখানে কার্বসের ডাইজেশনটা অনেক স্লো হয় যদি না, রাদার দ্যান দ্য নর্মাল স্টার্চ। Now another is insulin sensitivity. High magnesium content act as a cofactor for enzyme involved in glucose which use in an insulin secretion, improving overall insulin sensitivity. Gut health, millets act as a prebiotics and increasing the abundance of beneficial probiotic bacteria that regulate the signaling pathway for glucose control. Now some practical integration tips. Substitute rice. Use a barnyard or foxtail millet instead of a white rice for a lunch or a dinner to flatten glucose spikes. Millet blend, incorporating a millets into the traditional batters like in idli or dosa like this for a flour mixes can reduce the overall GI of common meals. Preparation, germination or fermentation of millets such as foxtail millets can enhance their therapeutic potential and aid in preventing complications like a diabetic kidney disease.
There are some preparation hacks for the busy lifestyle. এখন যেহেতু আমরা ম্যাক্সিমাম লোকই ভীষণ বিজি, আমাদের হাতে টাইম থাকে না কিছু করার বা কিছু বানানোর, সেক্ষেত্রে আমরা যদি এই টাইপ অফ ফুড প্রিপেয়ার করতে পারি যেটা খুব সময় কম করে বা সহজেই হয়ে যায়, যেরকম লাইক সোকিং, ব্যাচ কুকিং, প্রেশার কুকিং, প্রি মিক্সেস, এই টাইপ অফ মেথডস যদি আমরা কুকিং এ ইউজ করে থাকি, যেটা অনেক সময় কম লাগে বানাতে। কারণ অনেকেই ভাবে হয়তো মিলেটস খুব টাইম টেকিং, খুব অনেক টাইম লাগে বানাতে, বাট না, আমরা যদি এরম টাইপ করে বা এই মেথড ফলো করে করি তাহলে আমাদের অনেক কম সময় লাগবে। There are some dishes name like ragi banana pancakes, millet upma, millet chila, millet khichdi, millet pulao, millet salad jars, jowar energy bars, ragi roti, millet smoothie, এই টাইপ অফ ফুড আমরা বানাতে পারি মিলেটস দিয়ে। এখানে কিছু রিসার্চ ডকুমেন্টস আছে যেটা বেসিক্যালি এটা ইন্ডিকেট করছে বা এটা বলা হয়েছে এই রিসার্চ ডকুমেন্টসে যে মিলেটসটা কিভাবে আমাদের টাইপ 2 ডায়াবেটিসকে ডিক্রিজ করছে বা কমাচ্ছে। This is another research documents. Now next is a what is RS. RS mean the resistance start, যেটা আমি আগেও বললাম মিলেটস এ পড়াতে গিয়ে, যে মিলেটসটা যখন মিলেটসটা বলতে গিয়ে যেটা আমরা বললাম যে রেজিস্ট্যান্স স্টার্চটা অনেক বেশি বেটার ডায়াবেটিস ম্যানেজমেন্টে। যদি আমরা যে খাবার বা যে আমরা ফুডসটাকে চুজ করছি সেটা যদি রেজিস্ট্যান্স স্টার্চ অনেক বেশি হয় তাহলে খুবই ভালো হয় রাদার দ্যান নর্মাল স্টার্চ। তার কারণটা কি সেটা আমাদের জানতে হবে। তার আগে এটা জানতে হবে what is resistant starch. It is a unique form of carbohydrate that resists the digestion in the small intestine, functioning instead as a type of insoluble fiber that ferments in the large intestine, while the traditional starches are quickly converted into the glucose. Resistant starch bypasses this process, so offering significant therapeutic benefits for managing the diabetes and insulin sensitivity. তো যে ক্ষেত্রে বাকি যে স্টার্চ গুলো রয়েছে সেই স্টার্চ গুলো খুব জলদি আমাদের বডিতে গিয়ে ডাইজেশন হয়ে অ্যাবজর্পশন হয়ে যায়, মানে গ্লুকোজে কনভার্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, রাদার দেন যদি রেজিস্ট্যান্স স্টার্চ আমরা ইউজ করি, রেজিস্ট্যান্স স্টার্চ যদি আমরা কনজিউম করি সেটা অনেক টাইম টেকিং হয়, তারা এই প্রসেসটাকে বাইপাস করে। তো অফকোর্স আমরা স্টার্চের জায়গায় নর্মাল স্টার্চের জায়গায় রেজিস্ট্যান্স স্টার্চটাকে বেশি প্রেফার করব। Then there is a comparison with the other starch. See, the digestion site, small intestine যেটা র্যাপিডলি ডাইজেস্টেড স্টার্চ যেটা আছে, রেজিস্ট্যান্ট স্টার্চ। নর্মালি ডাইজেশন সাইটে যদি আমরা দেখি র্যাপিডলি ডাইজেস্টেবল স্টার্চ স্মল ইন্টেস্টাইনে হয় অ্যান্ড রেজিস্ট্যান্ট স্টার্চ আমাদের লার্জ ইন্টেস্টাইনে হয়। ব্লাড সুগারের ইম্প্যাক্ট কি ফেলে? নর্মাল বা যে ডাইজেস্টেবল স্টার্চ আছে সেটা র্যাপিড গ্লুকোজ স্পাইক করে, রেজিস্ট্যান্ট স্টার্চ খুব লো এবং স্টেবল রেসপন্স করে। ক্যালোরি ডেন্সিটিও অনেক কম রেজিস্ট্যান্ট স্টার্চের আর রাদার দ্যান দ্য ডাইজেস্টেবল স্টার্চ। ওকে, সো there is the benefits of resistant starch. কি কি বেনিফিটস পাওয়া যায় রেজিস্ট্যান্ট স্টার্চ যদি আমরা কনজিউম করি? যেরকম গ্লাইসেমিক কন্ট্রোল করে, সেকেন্ড মিল এফেক্ট, ইমপ্রুভস দ্য মেটাবলিক রেসপন্স টু দ্য সাবসিকুয়েন্ট ফুড ইনটেক, ইনসুলিন সেন্সিটিভিটি আমাদের এনহ্যান্স করে, ওকে, প্রিবায়োটিক এফেক্ট দেয়, ক্যালোরি রিডাকশন করে অনেক বেশি, মানে রাদার দ্যান দ্য নর্মাল স্টার্চ। ওকে, এবার আমি আরেকটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে স্টেল রাইস। যেহেতু আমি এতক্ষণ মিলেটস বললাম, রেজিস্ট্যান্ট স্টার্চের কথা বললাম, তো এখন রিসেন্ট একটা ট্রেন্ড যাচ্ছে বা একটা নতুন কথা হয়েছে, দ্যাট ইজ আ স্টেল রাইস। যে অনেকেই বলা হচ্ছে যে ডায়াবেটিসে কি বাসি ভাত বা যেটাকে আমরা পান্তা ভাত বলি সেটা কি খাওয়া যায়? অফকোর্স খাওয়া যায়। কেন খাওয়া যায় সেটাই আমি বলবো। So first, the role of stale rice in the management of diabetes in the recent era. এখনকার এই টাইমে যে স্টেল রাইস খাওয়া বা পান্তা ভাত খাওয়া যেটা একটা ট্রেন্ডস উঠেছে, সেটা সত্যি ডায়াবেটিস ম্যানেজমেন্টে অনেক হেল্প করে, বিকজ স্টেল রাইসের রেজিস্ট্যান্ট স্টার্চ অনেক বেশি থাকে। সেই জন্য আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে স্টেল রাইস সত্যি হেল্প করে। বাট এখন এটাই ভাবা হতে পারে কি যে রাইসটা যখন আগে বানানো হচ্ছে সেটা করছে না, আবার স্টেল রাইসটা করছে, সেটা কিভাবে? সো there is a mechanism. So the management of diabetes to the stale or cooled rice is driven by a biochemical transformation known as a starch retrogradation. যখন আমরা রাইস বানাই সেই সময় একটা মেকানিজম হয়, একটা ট্রান্সফরমেশন হয় স্টার্চে, যেটাকে আমরা জিলাটিনাইজেশন বলছি। তারপরে যেটা হয় দ্যাট ইজ আ রেট্রোগেডেশন প্রসেসে রেজিস্ট্যান্ট স্টার্চ বের হয়। কি হয় দিস প্রসেস কনভার্টস দ্য র্যাপিডলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেটস ইনটু দ্য রেজিস্ট্যান্ট স্টার্চ।
তো যখন আমাদের মানে আমরা রাইস বানানোর পরে সেটা যখন ঠান্ডা করি, দেন ঠান্ডা করার পর যখন খাই, এই যে গরম হওয়ার পরে যখন ঠান্ডা হয়, এখানে যে প্রসেসটা হয় সেটা হচ্ছে স্টার্চ রেট্রোগ্রেডেশন। এই প্রসেসে আমাদের নর্মাল যে র্যাপিডলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেটটা থাকে সেটা রেজিস্ট্যান্ট স্টার্চে কনভার্ট হয়ে যায়, and which behaves more like dietary fiber rather than the typical sugar resin starch. So this is the process. যদি আমরা ফ্রেশলি কুকড রাইস, যেটা একদম আমরা গরম ভাত বানাই, সেটাতে যে জিলাটিনাইজেশন প্রসেসটা যখন হয় সেটা র্যাপিডলি ডাইজেস্টেবল স্টার্চ তৈরি হয়। প্রথমে র্যাপিডলি ডাইজেস্টেবল স্টার্চ তৈরি হয়, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে যায়, গিয়ে আলফা অ্যামাইলেজকে ব্রেকডাউন করে সঙ্গে সঙ্গে সুগারে কনভার্ট হয়ে যায়, বা সরি নট সুগার, গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, এবং আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজটা খুব জলদি বাড়িয়ে দেয়। বাট সেই হট রাইসটা যখন আমরা ঠান্ডা করে খাবো, লাইক পরের দিনকে পান্তা ভাত বানিয়ে খাবো, সেটা হওয়ার ফলে কি হয়, রেট্রোগ্রেডেশন প্রসেস হয়, মলিকিউলার রিঅ্যালাইনমেন্ট হয়, হওয়ার ফলে সেখানে কি সে কনভার্ট হয়ে যায়, র্যাপিডলি ডাইজেস্টেবল স্টার্চটা রেজিস্ট্যান্ট স্টার্চে কনভার্ট হয়। রেজিস্ট্যান্ট স্টার্চটা কনভার্ট হওয়ার পরে ওরা স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন না করে লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। লার্জ ইন্টেস্টাইন হওয়ার জন্য কি হয়, ব্লাডের মধ্যে গ্লুকোজটা স্পাইক করতে পারে না, এবং সেটা খুব গ্র্যাজুয়ালি এবং লোয়ার ব্লাড সুগার রেসপন্স দেয়। কিছু রিসার্চ ডকুমেন্টসও আমি এখানে দিয়েছি, যেটা এটা বলছে, যেরকম লাস্ট 2012 একটা রিসার্চ হয়েছে, যেটা বলা হয়েছে যে স্টেল রাইস প্লেজ আ বেনিফিশিয়াল রোল ইন ডায়াবেটিস ম্যানেজমেন্ট ডিউ টু ইটস ইনক্রিজ রেজিস্ট্যান্ট স্টার্চ কন্টেন্ট ফর্ম ডিউরিং দ্য কুলিং অ্যান্ড স্টোরেজ। So this paper basically demonstrates that the diets rich in resistant starch significantly improve the insulin sensitivity and reduce the postprandial glucose response in individual at risk of type 2 diabetes when cooked rice is cooled and then consumed later, like stale rice, যেটাকে আমরা বলি পান্তা ভাত, starch undergoes a retrogradation forming resistant starch that escape the digestion in the small intestine. So this slows glucose absorption, reduce the glycemic spikes and enhance the insulin action. So this study provides a strong metabolic evidence that the traditional practice such as consume stale or cooled rice can positively influence the glucose regulation, supporting its role as a diabetes friendly dietary option. এখানে আরেকটা রিসার্চ পেপারও সেমই বলেছে। তো বেসিক্যালি আমরা যদি দেখি যে এই পান্তা ভাত খাওয়ার যে ট্র্যাডিশনটা, সেটা কিন্তু আগেকার দিনে, এখনকার হয়তো পান্তা ভাত কেউ খাই না, আমরা ভাবি না পান্তা ভাত কেউ খায়। তো আমরা যদি দেখি ট্র্যাডিশনাল ফুড হ্যাবিট বা ট্র্যাডিশনাল ডায়েটারি হ্যাবিটটা যদি ফলো করা হয়, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস ম্যানেজ করতে পারছি রাদার দ্যান ওয়েস্টার্নাইজ ডায়েটের জায়গায়। ওকে, আমার লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আরডিএ, যেটা আমরা সবাই জানি যে আমাদের একটা পার্টিকুলার আরডিএ ফলো করতে হয়। তো কি রকম আরডিএ আমরা ফলো করবো ডায়াবেটিস, বা আমাদের আরডিএ কি বলা হয়েছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য, যেখানে আমাদের কার্বোহাইড্রেটস এগুলো আসবে মেনলি সিরিয়াল এন্ড মিলেটস থেকে, দ্যাট ইজ লিমিটেড টু লেস দ্যান 45% অফ দ্য টোটাল ডেইলি এনার্জি। Then protein should contribute 14 to 15% of total energy, and fats, its total fat intake should be less than or equal to 30% of daily energy, and dietary fiber, the target is at least 14 gram of fiber per 1000 kilocalorie consumed. তো আমাদের এই পুরো ডায়াবেটিস ম্যানেজমেন্ট করাতে আমাদের যদি দেখে থাকি যে আমরা, যেটা আমি এখানে বলতে চেয়েছি যে অ্যানশিয়েন্ট যে ডায়েটারি হ্যাবিটসটা ফলো করা হতো, সেই ডায়েটারি হ্যাবিটসটাই যদি আমরা বাড়িতে ঠিক করে ফলো করি, তাহলে আমরা ডায়াবেটিস অনেক ম্যানেজ করতে পারবো। যদি নিজেদের একটু অ্যাওয়্যার করি, নিজেদের ডায়েটারি মডিফাই করি, এবং তার সাথে সাথে যদি আমরা নিজেদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখি, তাহলে কিন্তু আমরা ইজিলি ডায়াবেটিসকে ম্যানেজ করতে পারবো। এবং ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোলে রাখি, তাহলে আদার্স যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো আসতে পারে সেটার চান্সও অনেক কমতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আমার এইটুখানি ছিল। থ্যাংক ইউ। Thank you, ma'am. It was such a wonderful session. Thank you. Let me check if there is any question. Till now, there is no queries in our Facebook chat box, also in our WhatsApp group.
Uh, I request all the audiences who are always with us, if you have any queries regarding this topic or any other topic to the ma'am, please write us in our Facebook live chat box. We will reach to ma'am and give you answer. Thank you, ma'am. We will mm, do another program with you in future. Thank you. Good night. Thank you so much.